সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের খুচরা নগদান বিষয়ে তোমাদের পরপর 2টি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা খুচরা নগদান সকলেই বাসায় প্র্যাকটিস করেছো এবং মোটামুটি পারো। আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় এইচএসসি অ্যাকাউন্টিং দশম অধ্যায়ের সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বা যেটাকে বাংলায় বলা হয় একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আমি আজকে তোমাদের এই ক্লাসটি আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। তো আমি তোমাদের এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি রিপন দাস, লেকচারার অ্যাকাউন্টিং, কাউখালী গভট ডিগ্রি কলেজ, কাউখালী রাঙ্গামাটি। এখানে আমার যোগাযোগ জন্য নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে। তোমরা যে বিষয়গুলো বোঝো না চাইলে আমার সাথে কথা বলে আলোচনা করে নিতে পারো বা বুঝে নিতে পারো। তাহলে আসো প্রথমে আমরা একটু জেনে নিই একতরফা দাখিলা পদ্ধতি কি। তোমরা এতদিন শুনেছ দুতরফা দাখিলা পদ্ধতি, যেখানে একটি পক্ষ ডেবিট আরেকটি পক্ষ ক্রেডিট, ডেবিট ক্রেডিট মেনটেন করে যে হিসাব ব্যবস্থা সেটিকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি কি? তো দেখা যাচ্ছে যে হিসাব ব্যবস্থায় দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি সঠিক ও সম্পূর্ণভাবে প্রয়োগ না করে অবৈজ্ঞানিক অনুমান নির্ভর বিশৃঙ্খলভাবে হিসাব লিপিবদ্ধ করা হয় তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। এই পদ্ধতি একটি ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, অনুমান ভিত্তিক ও অবৈজ্ঞানিক পদ্ধতি। মূলত যে হিসাব পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নীতিমালা সঠিক ও সম্পূর্ণরূপে অনুসরণ বা মেনে চলা হয় না, সেই পদ্ধতিকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। সুতরাং এক কথায় বলা যায় যে পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ না করে হিসাব সংরক্ষণ করা হয় বা যে পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ না করেই যে পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে না তাকেই একতরফা দাখিলা পদ্ধতি বলে। উইলিয়াম পিকলসের মতে, দ্য সিস্টেম ইজ নাথিং বাট অ্যান admixture of single entry, double entry and no entry। অর্থাৎ এই পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি ও বিনা দাখিলা পদ্ধতির সংমিশ্রণ ছাড়া আর কিছুই নয়। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা দেখি পাড়ার মোড়ে বা রাস্তার পাশে ছোটোখাটো যে দোকানগুলো, মুদি দোকান, ওষুধের দোকান, সেলুন, এই হিসাবগুলো, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে থাকে। তাহলে আসো আমরা দেখি একতরফা দাখিলা পদ্ধতির কতিপয় বৈশিষ্ট্য। এক, একতরফা দাখিলায় লেনদেনের দ্বৈত সত্তা বা উভয় পক্ষকে হিসাবে লিপিবদ্ধ করা হয় না। একতরফা দাখিলায় শুধুমাত্র ব্যক্তিক ও নগদান হিসাব সংরক্ষণ করা হয়। কোনো আর্থিক বিবরণী প্রস্তুত না করে নির্দিষ্ট সময়ান্তে সম্পত্তি ও দায়ের একটি বিবরণী প্রস্তুত করা হয়। এখানে এই বিবরণী শব্দটা একটু মাথায় রাখবে। আমরা এখানে হিসাব শব্দটা ব্যবহার করতে পারবো না। লাভ লোকসান হিসাব আগে করতাম, এখন করব লাভ লোকসান বিবরণী। আয় ব্যয়ের পৃথক কোনো হিসাব রাখা হয় না, ফলে সমাপনী মূলধন হতে প্রারম্ভিক মূলধন বিয়োগ করে লাভ লোকসান নিরূপণ করা হয়। এই পদ্ধতিতে অবচয় জাতীয় কোনো অদৃশ্য লেনদেনের পৃথক হিসাব রাখা হয় না। এবার আমরা দেখি, যখন আমরা অঙ্ক করতে যাব আমাদের লাগবে লাভ লোকসান কীভাবে নির্ণয় করতে হবে। তো 1 নম্বরে আছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। লাভ লোকসান নির্ণয় করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি তোমাদের দরকার হবে সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধন কীভাবে পাবে? প্রারম্ভিক মূলধন পাবে প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করার পর।
প্রারম্ভিক সম্পত্তিগুলো কি, তোমরা দেখবে একটা বৈষয়িক বিবৃতি দেওয়া থাকবে, বিবরণী দেওয়া থাকবে, যেখানে দুইটা টাকার ঘর থাকে। একটা টাকার ঘরের মধ্যে বছরের শুরুতে যে টাকাগুলো ছিল, আর একটা ঘরের মধ্যে বছরের শেষে যে টাকা আছে। একটা হচ্ছে সম্পদের দিক, একটা হচ্ছে দায়ের দিক। দুই দিকেই দুইটি টাকার ঘর থাকবে। তো প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করে প্রারম্ভিক মূলধন পাওয়া যায়। একইভাবে সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায় বিয়োগ করার পর সমাপনী মূলধন পাওয়া যায়। এই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন পাওয়ার পর আমরা অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা দুটি নিয়ম অনুসরণ করতে পারো। একটা হচ্ছে পুরাতন নিয়মে, অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে দ্বিছকে করে। বাম দিকে তোমরা যদি লিখো খরচগুলো, ডান দিকে লিখতে হবে আয়গুলো। অর্থাৎ বাম দিকে আমরা প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন এবং অন্যান্য খরচগুলো লিখব, আর ডান দিকে সমাপনী মূলধনের সাথে উত্তোলন, উত্তোলন সুদ, উপর সুদ এগুলো লেখার পর যোগ বিয়োগ করে আমরা যদি দেখি খরচের ব্যালেন্সটা বেশি, তাহলে আমরা দেখব কি ক্ষতি হয়েছে। যদি আয়েরটা বেশি হয়, এটা অবশ্যই তোমরা জানো লাভ হয়েছে। তো এবার আসো আমরা একটু করে দেখি কিভাবে করে আরও বিষয়গুলো আমরা কিভাবে করে নির্ণয় করব। তো মূলধন কিভাবে লিখতে হয়, লাভ লোকসান বিবরণী সমাপনী আয় হিসাবে বিবেচনা করতে হবে। তো সেজন্য প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন হতে বাদ দিতে হবে। অতিরিক্ত মূলধন মালিক কারবারে নগদ অর্থ বা সম্পত্তি আনয়ন বা সম্পত্তি বিপ্রলব্ধ অর্থ সরবরাহ করলে তা অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য করে লাভ লোকসান বিবরণীর বাম দিকে এবং বিষয় বিবরণীতে মূলধনের সাথে যোগ করা হয়। একটু করে বলি, শুরুর দিন মালিক যে মূলধনটা নিয়ে আসেন সেটি অনেক সময় অপ্রতুল বা পর্যাপ্ত না হলে পর বছরের মাঝামাঝি সময়ে বা যে কোনো একটি সময় মালিক অতিরিক্ত মূলধন নিয়ে আসেন। এই মূলধনটা বিভিন্নভাবে আনতে পারে, নগদ টাকা আনতে পারে বা ব্যক্তিগত কোনো সম্পদ বিক্রি করে টাকাটা আনতে পারে। যেভাবে আনুক না কেন, তাহলে ওটাকে অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য করতে হবে। মূলধন যেভাবে করে আনে, মালিক ব্যবসা হতে, কারবার হতে তেমনি করে টাকা তুলে নিয়ে যেতে পারে, সেজন্য উত্তোলন। মালিক কারবার হতে কোনো নগদ টাকা বা পণ্য উত্তোলন করলে লাভ লোকসান বিবরণী ডান দিকে, অর্থাৎ যেদিকে তোমরা সমাপনী মূলধন দেবে সেদিকে বিষয় বিবরণীতে প্রারম্ভিক মূলধন থেকে বাদ দেওয়া হয়। উত্তোলিত অর্থ দ্বারা সম্পত্তি ক্রয়, অনেক সময় দেখা যায় যে টাকা নিয়ে গেছে সেখান থেকে মালিক কোনো একটা ব্যবসার জন্য সম্পদ ক্রয় করে দিচ্ছে, সেক্ষেত্রে উত্তোলিত টাকা থেকে তোমরা কি করবে, ওই সম্পত্তিটা বিয়োগ করে দিতে হবে। দেন মূলধনের সুদ, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন দুইটারই সুদ ধরতে হবে। প্রারম্ভিক মূলধনটার পূর্ণ বছরের সুদ ধরলে অতিরিক্ত মূলধন যেটা আছে সেটি তারিখ দেখবে। তো তারিখ দেওয়া থাকলে তখন সুদ ধরবে, আর যদি অতিরিক্ত মূলধন আনয়নের কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে এই সুদ ধরার প্রয়োজন নেই। এ কথাটা খুব ভালো করে মনে রাখবে। অতিরিক্ত মূলধন আনয়ন করে সম্পত্তি ক্রয়, অতিরিক্ত মূলধন আনয়ন করে সম্পত্তি ক্রয় করলে উক্ত সম্পত্তি সমাপনী মূলধন নির্ণয়ের সময় সম্পদ পাশে লিপিবদ্ধ করতে হবে। তো যেহেতু এটা সম্পদ হিসেবে পরিগণিত হচ্ছে সেজন্য সমাপনীতে দেবে, বছরের শুরুতে তো ছিল না। তারপর লাভ লোকসান বিবরণীর বাম দিকে অতিরিক্ত মূলধন হিসেবে লিখতে হবে। উত্তোলনের উপর সুদ, উত্তোলনের উপর সুদ ধরতে বললে নগদ উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয়, তবে এরূপে সুদ গড় হারে সাধারণত 6 মাসে ধরা হয়। পণ্য উত্তোলনের উপর সাধারণত সুদ ধরা হয় না। উত্তোলনের উপর সুদ লাভ লোকসান বিবরণী ডান দিকে লিপিবদ্ধ করা হয়। আমি আবারও বলছি, ওই যে সমাপনী মূলধনের দিকে। অনাদায়ী দেনা ও অনাদায়ী দেনা সঞ্চিতি, অনাদায়ী দেনা মানে যে টাকা পাওয়া যাবে না, দেনাদারের কাছ থেকে যে টাকা পাওয়া যাবে না। তো লাভ লোকসান বিবরণীর বাম পাশে প্রথমে অনাদায়ী দেনা লিখতে হবে। আবার বলছে লাভ লোকসান বিবরণীর বাম পাশে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন যেদিকে লিখো সেদিকে অনাদায়ী পাওনা লিখতে হবে। তারপর অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়ার পর বা দেনাদার থেকে বাদ দেওয়ার পর যেটা থাকে সেটার উপর একটা নির্দিষ্ট হারে সঞ্চিতি নির্ণয় করতে হবে। এই সঞ্চিতিটা ওখানে যোগ করতে হবে। আবার এই দুটি জিনিস পরবর্তীতে বিষয় বিবরণীর বিবিধ দানাদার হতে দুটোই জিনিস তোমাকে বাদ দিতে হবে, অর্থাৎ অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি দুটো যোগ করে বিয়োগ করে দিতে হবে। অবচয় সমূহ, স্থায়ী সম্পত্তির অবচয় লাভ লোকসান বিবরণীর বাম দিকে, এটা খরচ হিসেবে দেখাতে হয়। বিষয় বিবরণীতে সম্পত্তি হতে বাদ দিতে হবে, যে যে সম্পত্তিগুলো অবচয় ধার্য করতে বলবে সেগুলো থেকে বাদ দিতে হবে। আর সম্পত্তি ক্রয়ের তারিখ দেওয়া না থাকলে তার উপরে সাধারণত অবচয় ধরা হয় না। সম্পত্তি ক্রয়ের তারিখ দেওয়া থাকলে অবশ্যই যতদিন ওই কারবারে ব্যবসায়ে সম্পত্তিটি ব্যবহৃত হয়েছে তত দিনের বা তত মাসের অবচয় ধার্য করবে।
বকেয়া খরচাবলীর কথা বলে থাকলে এটি লাভ লোকসান বিবরণী বাম দিকে লিখতে হবে, তারপর বিষয় বিবরণীতে দায় পাশে লিখতে হবে। তোমরা অবশ্যই জানো বকেয়া খরচ একটি দায়, চলতি দায়। অগ্রিম খরচাবলীর কথা বলে দেওয়া থাকলে এটি লাভ লোকসান বিবরণী ডান দিকে লিখতে হবে, তারপর বিষয় বিবরণীতে সম্পত্তি পাশে দেখাতে হবে। ধারা সম্পত্তি ক্রয় বললে এটি বিষয় বিবরণী দায় ও সম্পত্তি উভয় পাশে দেখাতে হবে। আসো আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে প্রদেয় বিলের সমাপনী মূল্য দেওয়া না থাকলে বুঝতে হবে যে চলতি সালে উক্ত প্রদেয় বিলের মূল্য পরিশোধ করা হয়েছে। একটি অঙ্ক করার সময় আমি এই ব্যাপারটা আরো বুঝিয়ে বলবো। আবার বলছি, প্রদেয় বিল একটি চলতি দায়। প্রদেয় বিলের যদি কোনো টাকা প্রারম্ভিকে দেওয়া আছে, সমাপনীতে দেওয়া নাই, তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে এটি একটি চলতি দায়। যেহেতু আমরা জানি চলতি দায়গুলো 1 বছরের মধ্যে পরিশোধ করা হয়, সেজন্য এগুলোকে চলতি দায় বলা হয়। 1 বছরের মধ্যে পরিশোধ করা যায় বলে এটাকে চলতি দায় বলা হয়। এই চলতি দায়ের প্রারম্ভিক মূল্য দেওয়া থাকলে, সমাপনী মূল্য দেওয়া না থাকলে বুঝতে হবে এই চলতি দায়ের টাকা চলতি বছরে পরিশোধ করা হয়েছে, সেজন্য আর সমাপনীতে ধরবে না। তবে কোনো স্থায়ী সম্পদের সমাপনী মূল্য দেওয়া না থাকলে সমাপনী মূল্য বলতে প্রারম্ভিক মূল্যকে বোঝায়। তবে অর্থাৎ আরেকটি কথা আছে, একটু নিচে গিয়ে দেখবে, সমন্বয়ে গিয়ে দেখবে ওই সম্পদ নতুন করে আবার ক্রয় করা হয়েছে কিনা। সহজভাবে বলতে গেলে প্রারম্ভিকে মূল্য দেওয়া থাকে, মনে করো আসবাবপত্র 40,000 টাকা। তোমরা নিচে গিয়ে দেখবে নতুন কোনো আসবাবপত্র ক্রয় করা হয়েছে কিনা। যদি ক্রয় করা না হয়ে থাকে সমাপনীতেও 40,000 টাকা দেবে। যদি বলে দেওয়া থাকে যে একটি আলমারি ক্রয় করা হয়েছিল জুলাই মাসের 1 তারিখে 10,000 টাকা দিয়ে, তাহলে তুমি ওই 40,000 টাকা প্রারম্ভিকে যেটা দেওয়া আছে সমাপনীতে গিয়ে 40,000-এর সাথে 10,000 যোগ করে 50,000 বসাবে। আশা করি বুঝতে পেরেছ। প্রশ্ন যদি বলে মাসের প্রথমে বা শেষে উত্তোলন করা হয়েছে, তাহলে 12 মাসের উত্তোলন বের করতে হবে। মাসের শেষে করুক আর শুরুতে করুক, ওই মাসে তো করলো, সেজন্য 12 দিয়ে গুণ করে উত্তোলনের পরিমাণ বের করতে হবে। আমি আবার বলছি উত্তোলনের পরিমাণ, উত্তোলনের সুদ নয়। কিন্তু যদি বলে সারা বছর ধরে উত্তোলন করা হয়েছে, তাহলে উক্ত মূল্যটি হবে মোট উত্তোলনের পরিমাণ। উদাহরণ দিয়ে বলি, প্রতি মাসে শুরুতে 200 টাকা করে উত্তোলন করা হয়, তাহলে তুমি কি করবে? 200 গুণ 12, 2,400 টাকা। কিন্তু যদি বলে সারা বছর ধরে 7,000 টাকা উত্তোলন করা হয়েছে, তাহলে ওই 7,000 টাকাটাই লিখবে। আর প্রতি সপ্তাহে বললে অবশ্যই 52 দিয়ে গুণ করবে। তোমরা জানো 52 সপ্তাহে 1 বছর হয়। এবার আসে উত্তোলনের সুদ। একটু এখানে সামান্য ভুল আছে, আশা করি আমি এখানে দেখে দিচ্ছি। প্রতি মাসের প্রথম তারিখে বা মাসের শুরুতে বললে এখানে যে উত্তোলনের মাসিক পরিমাণ বা উত্তোলনের পরিমাণ যেটা দেওয়া আছে, আমি বলছি আবারও মাসিক পরিমাণটা, একদম বাৎসরিক পরিমাণটা নয়। যদি বলা যায় প্রতি মাসে 2,000 টাকা করে পণ্য উত্তোলন করা হয়েছে, 2,000 টাকা করে উত্তোলন করা হয়েছে নগদ, 5% সুদ ধার্য করতে হবে, তাহলে 2,000 গুণ 5%, 2,000 গুণ 12 দিয়ে দিও না, কিন্তু আবার 2,000 গুণ 5% গুণ নিচে 2 উপরে 13 দেবে। এখানে এই জায়গাটা একটু ভুল হয়েছে, একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে, তাহলে 650 টাকা আসলো। যদি প্রতি মাসের শেষ তারিখে বা মাসের শেষে বলে, তাহলে 2/11, তাহলে এটা মনে রাখতে হবে। 2,000 গুণ 5% গুণ 2 নিচে উপরে 11, তাহলে 550 টাকা। তাহলে তোমরা দেখো 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5 হয়, 13কে 2 দিয়ে ভাগ করলে 6.5 হয়। তো এটা মনে রাখতে পারো, 6.5 দ্বারা গুণ করতে হবে, 5.5 দ্বারা গুণ করতে হবে, এটা মনে রাখলে হবে। সারা বছর ধরে বললে গড়ে 6 মাসের সুদ ধরে দেবে। প্রতি সপ্তাহে উত্তোলন করলে 6 মাসের সুদ ধরতে হবে। এরপর যদি 3 মাস পর অন্তর বলে 1.5 দ্বারা গুণ করবে, 2 মাস পর উত্তোলন, এগুলো সচরাচর বলে না। 3.5 এত কঠিন তোমাদের অঙ্ক আসে না, বা এত ঝামেলার কোনো অঙ্ক দেবে না। যদি দেওয়া থাকে প্রতি 2 মাস পর উত্তোলন করলে, যদি বলে দেওয়া থাকে তাই 3.5 দ্বারা গুণ করবে। এই যে এখানে যেভাবে করে 2/11, 2/13, এখানে 3.5, 1.5 এরকম করে দেবে। একটি নির্দিষ্ট তারিখে বছরে একবারই উত্তোলন করলে নির্দিষ্ট তারিখ হতে হিসাবকাল শেষ পর্যন্ত সময় সুদ ধরতে হবে। আশা করি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, প্রতি মাসের শুরুতে বা শেষে
বা সারা বছর ধরে বললে গড় হারে 6 মাসের সুদ ধরবে। এটা খুবই ইম্পর্টেন্ট। সারা বছর ধরে বললে গড় হারে 6 মাসের সুদ ধরতে হবে। প্রারম্ভিক বৈষয়িক বিবরণী কিরকম করে দেওয়া থাকতে পারে, অর্থাৎ তোমাদের প্রশ্নে কিরকম করে দেওয়া থাকতে, এরকম একটা প্রারম্ভিক বৈষয়িক বিবরণী দেওয়া থাকতে পারে। দায়সমূহ, এখানে বেশ কিছু আমি দায়ের আইটেম লিখেছি। প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া খরচ সমূহ, অগ্রিম আয় সমূহ, ঋণ বা বন্ধকি ঋণ, আর সম্পদের দিকে নগদ তহবিল, ব্যাংক জমার উদ্বৃত্ত, বিনিয়োগ, সমাপনী মজুদ, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, ভূমি ও দালান কোঠা, আসবাবপত্র, ইজারা সম্পত্তি, নিষ্কর প্রিমিসেস, মোটর গাড়ি যন্ত্রপাতি, অগ্রিম খরচ সমূহ, বকেয়া খরচ সমূহ, বকেয়া আয় সমূহ, ডেলিভারি ভ্যান বা মোটর লরি ক্রয় বা যে কোনো সম্পত্তি ক্রয়। তারপর আসলে লাভ লোকসান বিবরণী প্রস্তুত কীভাবে করে করব। লাভ লোকসান বিবরণী প্রস্তুত করার জন্য আমি শুরুতে বলেছিলাম প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন খুবই খুবই ইম্পর্টেন্ট। এর জন্য প্রশ্নে দেখবে তোমার প্রারম্ভিক মূলধন দেওয়া আছে কিনা। প্রারম্ভিক মূলধন যদি দেওয়া থাকে শুধু সমাপনী মূলধন বের করবে, আর যদি দুইটাই দেওয়া থাকে তাহলে বের করতে হবে না, আর যদি দেওয়া না থাকে অবশ্যই দুটো বের করতে হবে। কিভাবে বের করতে হবে নিশ্চয় জানো। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করে প্রারম্ভিক মূলধন, সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায় বিয়োগ করে সমাপনী মূলধন। আসো তাহলে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করার সময় প্রারম্ভিক মূলধন একদিকে সমাপনী মূলধন দেব, প্রারম্ভিক মূলধনের দিকে খরচগুলো যোগ করব। তবে অবশ্যই মনে রাখবে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করবে এবং মূলধনের সূত্র ধরে দেবে। তাহলে দেখো তোমরা এই কাজটা গুছিয়ে করা যাবে। এই তিনটা কাজ করলে, এই দুইটা কাজ করে ফেলে গুছিয়ে করতে পারবে তিনটা কাজ। বকেয়া খরচ সমন্বয় যেটা দেওয়া থাকবে সেটা এখানে লিখবে। অগ্রিম আয় যদি দেওয়া থাকে তাহলে সমন্বয় যেটা এটার দিকে লিখবে। অনাদায়ী পাওনার সাথে নতুন সঞ্চিতি যোগ হবে। অনাদায়ী পাওনা নতুন বলতে সমন্বয় যেটা বলে দেওয়া থাকে সেটাকে বলা হয় অনাদায়ী পাওনা নতুন। সেটা অনাদায়ী পাওনাটা দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়ার পর একটা নির্দিষ্ট হারে সঞ্চিতি ধার্য করতে বলে দেওয়া হয়। তাহলে ওই পার্সেন্টেজ ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করবে। প্রাপ্য বিলে বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বিলে বাট্টা সঞ্চিতি, প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি, স্থায়ী সম্পত্তির অবচয়, ঋণের বকেয়া সুদ এদিকে লিখবে। তারপর এদিকে সমাপনী মূলধন লেখার পর উত্তোলন, নগদ এবং পণ্য দুটো থাকলে দুটো লিখবে। পণ্য বিক্রয়লব্ধ অর্থ যদি লেখা থাকে তাহলে উত্তোলনের সাথে যোগ করবে। তারপর হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম বা আয়কর এগুলো যদি দেওয়া থাকে তারা উত্তোলনে লিখবে। উত্তোলন থেকে নতুন সম্পদ ক্রয় করলে যদি বলে যে উত্তোলিত অর্থ হতে এত টাকা একটি যন্ত্র ক্রয় করা হয়েছে বা টাইপরাইটার ক্রয় করা হয়েছে বা যে কোনো কিছু ক্রয় করে দেওয়া থাকলে যদি সম্পদ, সেটা সরাসরি উত্তোলন থেকে বিয়োগ করে নিট উত্তোলনের টাকাটা বাইরের কলামে লিখবে। বিনিয়োগের অনাদায়ী সুদ এখানে লিখবে। উত্তোলনের সুদ এদিকে লিখবে। ওই যে কিছুক্ষণ আগে বলে দেওয়া হলো উত্তোলনের সুদ যেভাবে করে বলবে সেভাবে করে ধরবে। অগ্রিম খরচ সমন্বয় যেটা দেওয়া থাকবে সেটা এখানে ধরবে। বকেয়া আয় সমন্বয় যেটা দেওয়া থাকবে সেটা এখানে লিখবে। প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। দেখো এখানে একটু এখানে যদি প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি হয় এখানে হবে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, এদিকে প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি হলে এখানে প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি। তো যোগ বিয়োগ করে দেখবে কোন দিকে বেশি। খরচের দিক বেশি হলে আমরা জানি নিট ক্ষতি হয়, আয়ের দিক বেশি হলে নিট লাভ হয়। তো আসো আমরা দেখি একটি অঙ্ক দেখি। জনাব আফিফা আতিফ একজন খুচরা ব্যবসায়ী। তিনি মেসার্স আফিফা ট্রেডার্সের কর্ণধার। তিনি তার ব্যবসায়ের হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন। নিম্নোক্ত উদ্বৃত্তগুলো তার হিসাব বই হতে নেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নগদ তহবিল 20,000 টাকা, প্রারম্ভিকে 20,400 টাকা, সমাপনীতে 22,800 টাকা, ব্যাংক জমা 30,500 টাকা, কিন্তু সমাপনী ঘরে 11,000 টাকা লিখে পাশে ক্রেডিট লিখেছে। মাথা রেখো এটা মানে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, সেজন্য সমাপনের টাকাটা আমরা দায়ের দিকে বসাবো। তারপর হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব প্রারম্ভিকের ঘরে দেওয়া আছে 52,000 টাকা, সমাপনীর ঘরে দেওয়া আছে 54,000 টাকা। প্রাপ্য বিল 22,000 টাকা, 27,000 টাকা। প্রদেয় বিল 15,000 টাকা, 12,000 টাকা। তারপরে দেওয়া আছে আসবাবপত্র 40,000 টাকা। দেখো এখানে আসবাবপত্র 40,000 টাকা দেওয়া আছে
প্রারম্ভিকের ঘরে, সমাপনীর ঘরে কিন্তু টাকা দেওয়া নাই। তো নিচে ওই যে বলেছিলাম, যদি নতুন কোনো আসবাবপত্র ক্রয় করার কথা বলে দেওয়া না থাকে, আমরা প্রারম্ভিকের টাকাটাই ধরবো যে এটা সমাপনীর টাকা, অর্থাৎ সমাপনীতেও 40,000 টাকা লিখব। অফিস সরঞ্জামও একই, প্রারম্ভিকের টাকা আছে, সমাপনীর টাকা নাই। সমাপনীর টাকা নাই মানে দেখতে হবে নিচে গিয়ে কোনো অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে কিনা নতুন, তাহলে যদি নয় ক্রয় করা থাকে সেটা যোগ করে সমাপনীতে টাকাটা বসাবো। আর যদি ক্রয় করা না থাকে, বলে দেওয়া না থাকে, তাহলে আমরা কি করব, প্রারম্ভিকের টাকাটাই সমাপনী ঘরে লিখব। 10% বন্ধক ঋণ 1/7/2017, যেহেতু এটা জুলাই মাসে নিয়েছে সেজন্য অবশ্যই এটা প্রারম্ভিকের টাকা থাকবে না, অর্থাৎ এই বন্ধক ঋণটা শুরু থেকে ছিল না। তো 10% বন্ধক ঋণ 28,000 টাকার 2,800 টাকা, অর্ধেক হয় 1,400 টাকা। এটা আমরা পরবর্তীতে দেখব। তো দেখো, প্রথমে তারপরে সমন্বয়গুলো আমরা 2017 সালে জনাব আতিফের নগদ উত্তোলনের পরিমাণ ছিল 7,000 টাকা। তার মানে এখানে প্রতি মাসে কত টাকা উত্তোলন করে বলে নাই, সরাসরি পরিমাণটা দেওয়া আছে 7,000 টাকা, সেজন্য 7,000 টাকাটা লিখবে। এই উত্তোলিত টাকা হতে 3,000 টাকা। তো এই উত্তোলিত টাকা হতে যেহেতু 3,000 টাকা বলেছে, যখন তুমি উত্তোলনের টাকাটা লিখবে সেখান থেকে 3,000 টাকা বাদ দিয়ে লিখবে। এবং তার ব্যক্তিগত সঞ্চয় হতে 8,000 টাকা। যদি ব্যক্তিগত সঞ্চয় হতে বা ব্যক্তিগত কোনো সম্পদ বিক্রয়লব্ধ অর্থ তিনি কারবারে আনেন, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। নিশ্চয়ই আগে বলেছি, মনে আছে তোমাদের। এই 8,000 টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন। এই 8,000 আর 3,000 টাকা, টোটাল 11,000 টাকা দিয়ে তিনি কারবারের জন্য একটি ইলেকট্রিক টাইপরাইটার ক্রয় করেন। তো ইলেকট্রিক টাইপরাইটার মানে হচ্ছে অফিস সরঞ্জাম। তো আমরা কি করব, 52,000 টাকার সাথে 11,000 টাকা যোগ করে 63,000 টাকা সমাপনীতে বসাবো, যখন আমরা সমাপনী মূলধন নির্ণয় করব। স্থায়ী সম্পত্তির উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। ওইখানে দেখা যাচ্ছে অফিস সরঞ্জাম এবং 10 আসবাবপত্র দুইটাও স্থায়ী সম্পত্তি আছে। তারপরে প্রাপ্য হিসাবের 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটা নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। প্রাপ্য হিসাব কত টাকা আছে, 54,000 টাকা আছে। দেখো, এই যে 54,000 টাকা প্রাপ্য হিসাব, এখান থেকে 1,000 টাকা বিয়োগ করবে 5,300 টাকা। এই 5,300 টাকার উপর 5% ধরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা একটু প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করি। তো প্রথমে দেখতে হবে, প্রথম কি আছে, নগদ তহবিল। আমরা জানি নগদ তহবিল একটি সম্পদ, চলতি সম্পদ। সম্পদের দিকে এইদিকে কলাম করে সম্পদের দিকে নগদ তহবিল 20,400 টাকা, সমাপনী 22,800 টাকা। এই যে 22,800 টাকা লিখলাম। ব্যাংক জমা প্রারম্ভিক আছে 30,500 টাকা। ব্যাংক জমা একটি চলতি সম্পদ, ব্যাংক জমা লিখলাম এখানে 30,500 টাকা। কিন্তু সমাপনী ঘরে আগে আছে 11,000 টাকা, যেটা ক্রেডিট। তাহলে আমরা একটু দায়ের দিকে গিয়ে ব্যাংক জমা অতিরিক্ত লিখে দিব। এখানে ব্যাংক জমা লেখা আছে, তোমরা লিখবে ব্যাংক জমা অতিরিক্ত, অথবা ব্যাংক জমা ক্রেডিট ব্যালেন্স লিখলে হবে। সমাপনীতে লিখবে, প্রারম্ভিকে লেখা হবে না, 11,000 টাকা। তারপরে প্রদেয় হিসাব চলতি দায়, প্রদেয় হিসাব চলতি দায়ের দিকে দিলাম 45,000 টাকা, 43,000 টাকা সমাপনী। প্রাপ্য হিসাব সম্পদ, চলতি সম্পদ, আমরা সম্পদের দিকে দিব 52,000, 54,000 টাকা। তারপরে আসবাবপত্র 40,000, যেহেতু সমাপনী টাকা নাই এবং নতুন কোনো আসবাবপত্র ক্রয় করা নেই, সমাপনীতেও 40,000 টাকা লিখলাম। অফিস সরঞ্জাম 52,000 টাকা, কিন্তু পরবর্তীতে ওই যে 3,000 এবং 8,000 টাকা দিয়ে একটি টাইপরাইটার ক্রয় করা হয়েছে, 11,000 টাকা যোগ করলে 52,000 সাথে 63,000 টাকা। 10% বন্ধকি ঋণ আমরা দায়ের দিকে দিলাম। তো এই প্রারম্ভিকের টাকা সম্পদ আর প্রারম্ভিকের দায় এবং প্রারম্ভিক সম্পদের পার্থক্য হচ্ছে 1,56,900 টাকা। 1,56,900 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন। আর সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়ের পার্থক্য হচ্ছে 1,12,800 টাকা। এটা হচ্ছে সমাপনী মূলধন। এই দুইটা আমাদের লাগবে লাভ লোকসান বিবরণী করার জন্য। তো আসলে লাভ লোকসান বিবরণী বা বিবৃতি আমরা দেখি, এখানে খতে বলে দেওয়া আছে লাভ লোকসান বিবৃতি প্রস্তুত করা। সর্বপ্রথম আমাদের দিতে হবে প্রারম্ভিক মূলধন, এদিকে দিতে হবে সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধন লেখার পর তোমরা কি করবে, খরচগুলো যোগ করবে, আর এদিকে সমাপনী মূলধনের সাথে উত্তোলন এবং উত্তোলনের সুদগুলো লিখতে হবে। দেখি প্রারম্ভিক মূলধনের দিকে কি লিখতে হবে। প্রারম্ভিক মূলধন 1,56,900 টাকা। এরপর অতিরিক্ত মূলধনটা লিখে দিবে। অতিরিক্ত মূলধন হচ্ছে 8,000 টাকাটা। যদি এই অঙ্কটাতে অতিরিক্ত মূলধনটা নিচে দেওয়া আছে, এ দেখো 8,000 টাকা। তো তোমরা কি করবে, তোমরা শুরুতে দিয়ে দিবে।
প্রারম্ভিক মূলধনের নিচে দিয়ে দিবে। এবং মূলধনের সুদের কথা বলে দেওয়া নাই এই অঙ্কে, সেজন্য মূলধনের সুদ ধরতে হচ্ছে না। অফিস সরঞ্জামের অবচয় 5,200 টাকা। অফিস সরঞ্জামের অবচয় কীভাবে 5,200 টাকা আসলো? আমরা তো জানি এখানে শুরুতে 5,200 টাকা ছিল, পরে তো 11,000 টাকার অফিস সরঞ্জাম মানে টাইপরাইটার ক্রয় করা হয়েছিল। দেখো, আমি বলেছিলাম যদি কোনো তারিখের কথা উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে তোমরা সুদ ধরবে না, সেজন্য এক্ষেত্রে সুদ ধার্য করা হলো না। তো সরাসরি 1 বছরে 5,200 টাকা চলে আসলো 10%। অনাদায়ী দেনা 1,000 টাকা। এই অনাদায়ী দেনার সাথে অনাদায়ী দেনা সঞ্চিতি যেটা আছে সেটা আমরা লিখব। অনাদায়ী দেনা সঞ্চিতি কত টাকা আছে? অনাদায়ী দেনা সঞ্চিতি ছিল, অর্থাৎ প্রাপ্য হিসাব ছিল 54,000 টাকা। সেই 54,000 থেকে 1,000 টাকা বিয়োগ করলে 53,000 টাকা। 53,000 টাকার 5% হচ্ছে 2,650 টাকা। দুটোটা যোগ করে 3,650 টাকা। বন্ধকি ঋণের সুদ, ওই যে বললাম বন্ধকি ঋণ ছিল কত টাকা? বন্ধকি ঋণ ছিল 28,000 টাকা। 28,000 টাকার 5%, 10% হচ্ছে 2,800 টাকা। কিন্তু এটা তো 6 মাসের, 1/7/2017 বলে, সেজন্য 1,400 টাকা। আর অতিরিক্ত মূলধনের কথা তো বললাম। এখন আমরা দেখব কি সমাপনী মূলধনের দিকে উত্তোলন 7,000 টাকা। এখান থেকে 3,000 টাকা বিয়োগ করতে হবে, যেটা অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছিল। তাহলে থাকে কত? থাকে 4,000 টাকা। তারপরে পণ্য উত্তোলন 2,000 টাকা। যোগ বিয়োগ করার পর আমরা দেখতে পাচ্ছি খরচের দিকটা বেশি হয়েছে। খরচে হচ্ছে 1,79,000 টাকা, 150 টাকা। আর এদিকে 1,79,500 150 টাকা থেকে এটা বিয়োগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে নিট ক্ষতি, মূলধন হিসেবে স্থানান্তরিত হবে। আমরা এটা নিট লাভ হলে আমরা মূলধনের সাথে যোগ করতাম, নিট ক্ষতি হয়েছে সেজন্য বিয়োগ করব। আসো বৈশাখ বিবৃতিটাই দেখি 2017 সালে 31 ডিসেম্বর তারিখে। আবার বলছি, এদিকে ডেবিট আর ক্রেডিট লিখবে না কিন্তু। ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় 11,000 টাকা লিখলাম। তোমরা আগে যে প্রারম্ভিক সমাপনী মূলধন করেছিলে, দেখো এই যে এখানে দায়ের গুলো সমাপনীগুলো আনবে, কিন্তু কোনো প্রারম্ভিকের গুলো না। দায়েরও সমাপনী, সম্পদেরও সমাপনী। ব্যাংক জমাতিরিক্ত 11,000 টাকা, প্রদেয় হিসাব 43,000 টাকা, প্রদেয় বিল 12,000 টাকা, 10% বন্ধকি ঋণ 28,000 টাকা। এই বন্ধকি ঋণের বকেয়া সুদ 1,400 টাকা, যেটা এখানে ধরেছিলাম। প্রারম্ভিক মূলধন ছিল 1,56,900। এটার সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করে দিবা, বা সমস্যা নেই। নিট ক্ষতিটাকে বিয়োগ করো 60,350। তোমরা এখানে ব্র্যাকেট দেবে 96,550। এখান থেকে 8,000 বিয়োগ করলে, অতিরিক্ত মূলধন যোগ করলে 1,04,550। এখান থেকে উত্তোলন বিয়োগ করতে হবে 4,000 টাকা। 4,000 টাকা কেন? 7,000 টাকা উত্তোলন করেছিল না? ওই যে 3,000 টাকা দিয়ে সে একটা টাইপরাইটার ক্রয় করেছিল, সেজন্য নিট এখন উত্তোলন 4,000 টাকা। পণ্য উত্তোলন 2,000 টাকা বিয়োগ করবে 98,550। এদিকে সবগুলো যোগ করবে, যোগ করার পর 1,93,950। এদিকে আসে সম্পদগুলো নগদ তহবিল 22,800 টাকা। প্রাপ্য হিসাব 54,000 টাকা ছিল, সেখান থেকে অনাদায়ী পাওনা বিয়োগ, অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করে যেটা থাকে সেটা 50,350 টাকা। প্রাপ্য বিল 27,000 টাকা। স্থায়ী সম্পদের উপর 10% অবচয় বলেছিল, 40,000 টাকা। 10% 4,000 টাকা বিয়োগ করার পর 36,000 টাকা। অফিস সরঞ্জাম 63,000 টাকা, এখান থেকে 5,200 টাকা অবচয় বিয়োগ করব, করার পর 57,800। টোটাল যোগ করলে 1,93,950। তাহলে অঙ্কটা এই দুই দিক মিলে গেলে তোমরা মনে করবে তোমার অঙ্ক হয়েছে, মিলে গেছে। তো ভালো থাকো সকলে। পরবর্তীতে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় নিজেদের বই থেকে অঙ্কগুলো নিয়ে চর্চা করবে আশা করি। সকলে ভালো থাকো, ধন্যবাদ।